দূষিত বায়ুর তালিকায় ঢাকা এবং বাংলাদেশের নাম কিছুদিন পর পর শীর্ষে উঠে আসে। এই সমস্যা শুধু বাংলাদেশেরই নয়, কম বেশি গোটা বিশ্বের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন বায়ু দূষণের কারণে। স্বাগত জানাচ্ছি ইকো বাংলাদেশের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওয়াহাব। আমাদের আজকের বিষয় বায়ু দূষণ। বায়ু দূষণে বিশ্বের অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকা। এই মহানগরীর বাতাস বারবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে আসে। কিন্তু এই বাতাসকে দূষণমুক্ত করার কি কোনো উপায় নেই? যে বাতাস আমাদের জীবন বাঁচিয়ে রাখে, ঢাকায় সে বাতাসই পরিণত হয়েছে নীরব ঘাতকে। বিশ্বের অন্য সব শহরকে পেছনে ফেলে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে উঠে আসে ঢাকা। ফেব্রুয়ারিতে বায়ুমানের সূচকে ঢাকা পৌঁছেছিল ৩৯২-এ, যা নিরাপদ সীমার প্রায় ৮ গুণ। ঢাকাকে কি বাঁচানো সম্ভব? ৪০ বছর ধরে ঢাকায় রিকশা চালান আব্দুস সালাম। পরিবারসহ বাস করেন বাবুবাজারে। ঢাকা কিভাবে ধীরে ধীরে ঘাতকে পরিণত হয়েছে শুনুন তার কাছ থেকেই। আমার পরিবারে ৮ জন লোক, আমি এই রিকশা চলে তাদের জীবন নির্বাহ করে দিন কাটা, ডাল ভাত খাই। ৪০ বছর আগে এত গাড়ি ঘোড়া ছিল না, এটা অনেক পাল্টে গেছে এবং সেরকম আর নেই। এখন রিকশা চালা আরাম পাওয়া যায় না। রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া বাড়ছে এবং বড় বড় বিল্ডিংয়ে থেকে ধুলা বালি রাস্তাঘাটে সরে গেছে এবং বাতাসে সেগুলা আমাদের নাকে কানে মুখে যায় এবং সেগুলা ধুলাতে আমাদের শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এই বায়ু দূষণের জন্য অনেকাংশে দায়ী বর্জ্য অব্যবস্থাপনাও। যেখানে সেখানে বর্জ্য ফেলে রাখার ফলে শুধু বায়ু নয়, দূষণ হচ্ছে পানি এবং মাটিরও। বর্জ্য পোড়ানোর ফলে যেমন ধোঁয়ায় বায়ু দূষণ ঘটছে, নানা বায়ুবাহিত অণুজীব তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকিও। ঢাকা একসময় ছিল গাছগাছালিতে ঘেরা এক জনপদ। খোলা পরিবেশে পাখির কলকাকলিও শোনা যেত, কিন্তু এখন তা কেবলই স্মৃতি। চোখের সামনে ঢাকাকে আমূল বদলে যেতে দেখাটা ঠিক কেমন? বিটরুট নাই? আমার বেড়ে ওঠাটা ছিল পুরান ঢাকায়, সেই ৪৫ বছর আগের কথা বলছি। আমরা খেলাধুলা করতে পেরেছি, মাঠ ছিল, আমাদের বাসার সামনে একটা অনেক বড় উঠান ছিল, গাছ ছিল, চারিদিকে সুপারি গাছ ছিল, নারিকেল গাছ ছিল, তো অন্যরকম একটা পরিবেশ ছিল। এখন আর কিন্তু সেই জিনিসটা আমরা পাচ্ছি না। বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে না, যার জন্য ডাস্ট, একদম এত ডাস্ট, আমরা বের হলে নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু তাহলে কি ঢাকার আর কোনো আশা নেই? স্থপতিরা মনে করেন এখনও হাল ছেড়ে দেওয়ার সময় আসেনি। যেসব ভবন এরই মধ্যে তৈরি হয়ে গেছে, সেগুলোকেও নানাভাবে বদলে দিয়ে কিছুটা হলেও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। এটা সম্ভব, মানে আর্কিটেকচারাল যে আমাদের নলেজ আছে বা আমাদের যে সাস্টেনেবিলিটির যে এক্সপার্টাইজ আমাদের আছে বা অন্য যে এক্সপার্ট আছে তাদের সাথে কোলাবোরেট করে আমি মনে করি যে পুরানো যে বিল্ডিংগুলো যেগুলো ভেঙে ফেলাটা ফিজিবল না, বাট ওগুলোকে হয়তো ট্রান্সফর্ম করে খুব ভালো কোনো রিপারপাস করা সম্ভব। ভবিষ্যতের ভবন নির্মাণে পদ্ধতিগত এবং গুণগত পরিবর্তন না আনতে পারলে ঢাকা আরও বিপদের দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেটা কিভাবে করা যায়, এ নিয়েও রয়েছে সুনির্দিষ্ট পরামর্শ। এই ধরনের ওপেন ফায়ার ব্রিক তৈরি বা ওপেন বার্নিংয়ের পরিবর্তে আমরা হাই টেকনোলজি ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল ফর্মে ব্রিকগুলো হবে এবং মোস্টলি সেগুলো ব্লক ইট অথবা স্যান্ড ব্রিক হবে বা হলো ব্রিক হবে।
এখন কিন্তু খুব অনেক রকম পদ্ধতিতে ফরেস্ট করে ফেলছে এখন, হ্যাঁ, কৃত্রিম বন। তো ওয়াই নট, আমরা কেন একটা মানে সহাবস্থানটা চিন্তা করতে পারছি না? আমার ঢাকায় কেন একই সাথে কিছু কিছু জায়গা আমার বড় বড় পার্ক, ফরেস্ট এরকম হয়ে যাবে না? গবেষণা বলছে, ঢাকায় বাংলাদেশের ইতিহাসের প্রথম মেট্রো রেল চালুর পর আশেপাশের এলাকায় বায়ুদূষণ 7 থেকে 8% কমে এসেছে। গণপরিবহন এবং সামগ্রিকভাবে সড়কে যান চলাচলকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারলে এই দূষণ আরও অনেক বেশি কমানো সম্ভব। এইটুকু রাস্তায় যে পরিমাণ যানবাহন চলাচল সুন্দরভাবে করতে পারতো সেটিও করতে পারছে না। ফলে এটি যদি আমরা ডিসিপ্লিনে নিয়ে আসতে পারি তাহলে আমরা ইমার্জেন্সি লেন এবং সাইকেল লেন এই দুটিকে কোঅর্ডিনেশন করে আমরা আলাদা একটা লেন বের করা আমাদের জন্য কঠিন না। বায়ু দূষণের ফলে আমাদের শরীরে বাসা বাঁধছে মাইগ্রেন, হাঁপানির মতো নানা রোগ। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত শারীরিক অনুশীলনও হতে পারে রোগের বিরুদ্ধে লড়াইয়ের বড় অস্ত্র। তো যোগার মেন ফোকাসটাই হলো ব্রিদ ইন ব্রিদ আউট, নিঃশ্বাস নাও, প্রাণ ভরে নিঃশ্বাস নাও, প্রাণ ভরে নিঃশ্বাসটাকে ছাড়ো। তো সেটা ছাড়ছি আর নিচ্ছি, কোথায় ছাড়ছি কোথায় নিচ্ছি, এটাকে যদি আমি আবার ফোকাস করতে যাই আমার আবার গাছে চলে আসতে হয়। ওকে, রেস্ট। এখন থেকেই ব্যবস্থা নেওয়া হলে 25 বছর পর ঢাকা কেমন হতে পারে? 25 বছর পরে আমি ঢাকা শহরকে সবুজ দেখতে চাই এবং গাছপালা যান থাকে এবং বড় বড় গাছ, ছোট গাছ সব মিলে যান থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে পারি এবং তার সেই গাছপালা থেকে আমরা যেন আরও অনেক শরীরের ইয়া পাই, অক্সিজেন পাই। 2050 সালের এই শহরটাকে আমি দেখতে চাই সবুজে ঘেরা, পুরো মানে শহরটাই থাকবে সবুজায়ন, ছোট্ট একটা জায়গাও একটা গাছ থাকবে। বর্তমানে তো আমার ঢাকার বাসীরা জানালাই খুলতে পারে না দূষণের জন্য, বায়ু দূষণের জন্য। সো 2050 সালে কারো জানালাই বন্ধ থাকবে না, কারণ প্রত্যেকটা জানালা দিয়ে নির্মল বাতাস আসবে। তবে মেগাসিটি ঢাকাকে বাঁচাতে হলে কেবল পরিকল্পনাই যথেষ্ট নয়। শহরটির প্রায় 2 কোটি বাসিন্দাকেও এগিয়ে আসতে হবে একযোগে। একটা দূষণমুক্ত শহর তৈরি করতে কি করা যেতে পারে তার উদাহরণ হতে পারে নাইজেরিয়ার সাবেক রাজধানী ল্যাগোস। সেখানে নগরবাসী ও কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছেন। চলুন ঘুরে আসি 2 কোটি বাসিন্দার শহর ল্যাগোস থেকে। নাইজেরিয়ার লেগোস শহরের ভোর 6টা। এই ব্যক্তিরা একটি ম্যারাথন দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন। এটি আরবান বেটার সিটিজেন্স নামের একটি আন্দোলনের অংশ। শারীরিক কার্যক্রম, বিজ্ঞান ও তারুণ্যের অংশগ্রহণের মাধ্যমে টেকসই ও স্বাস্থ্যকর শহর করে তোলা তাদের লক্ষ্য। আমরা বায়ুর গুণমান পরীক্ষার জন্য এই মোবাইল সেন্সর এবং আরবান বেটার সিটিজেন অ্যাপ নিয়ে যাচ্ছি। এর মাধ্যমে বায়ু ও পরিবেশের ডেটা সংগ্রহ এবং মানুষকে উদ্বুদ্ধ করা হবে। চলার পথে আমাদের ফোনে থাকা আরবান বেটার সিটিজেন অ্যাপ চারপাশের পরিবেশে কি ঘটছে তা ধারণ করবে। বায়ু দূষণে আক্রান্ত লেগোসে শুষ্ক মৌসুমে পরিস্থিতির আরও বেশি অবনতি হয়। সমস্যা বিশ্লেষণে গবেষকদের জন্য ডেটা সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। সমাধান খুঁজে পাওয়ার প্রথম ধাপ এটি। বায়ু দূষণ নানা উৎস থেকে হতে পারে, যেমন গাড়ির ধোঁয়া, উন্মুক্ত স্থানে আগুন জ্বালানো কিংবা শিল্প থেকে নির্গমন। এর সঙ্গে আবহাওয়া পরিস্থিতি বায়ুর মানের আরেক ধাপ অবনতি ঘটাতে পারে। নির্দিষ্ট কিছু রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ু দূষণের মাত্রা পরিমাপ করা হয়। এর মধ্যে প্রধানত রয়েছে নাইট্রোজেন, সালফার অক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন এবং ক্ষুদ্র ধূলিকণা। শহরের বায়ুর মানের একটি মানচিত্র তৈরি করতে সাহায্য করছেন এই ম্যারাথন দৌড়বিদেরা। সড়কে যানবাহন ও ডিজেল জেনারেটরগুলো দূষণের প্রধান উৎস। সংরক্ষণের জন্য মাছ, আগুনে সেকা এবং জলের উপরের এসব বস্তিতে উন্মুক্ত চুলায় রান্নাও বায়ুকে দূষিত করছে। বিভিন্ন উপাদানের অতিমাত্রায় উপস্থিতি ফুসফুসে মারাত্মক ক্ষতি করতে পারে। অল্প বয়সী ও বয়স্কদের জন্য তা বেশি ঝুঁকিপূর্ণ।
সাধারণ নাগরিকদের অনেকেও সিটিজেন্স অ্যাপটি ব্যবহার করে পরিবেশ সংক্রান্ত তথ্য আপলোড করছেন। এই নারীরা পুড়িয়ে ফেলা একটি আবর্জনার স্তূপ খুঁজে পেয়েছেন। অ্যাপে তারা এই তথ্য টুকে রেখেছেন। বর্জ্য ব্যবস্থাপনায় অনেক কিছু করার আছে। প্রতিদিন লেগোসে 13,000 টন আবর্জনা জমা হয়। শহরের 2টি ভাগাড় এরই মধ্যে উপচে পড়ছে। সেখান থেকে মিথেন সহ নানা বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে। লেগোসের বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এখন নতুন ও বিকল্প ভাবনা প্রয়োজন। এই ভাগাড়গুলো দশকের পর দশক ধরে এভাবেই আছে। এগুলো বন্ধ করতে হবে। সেজন্য আমাদের সার্কুলার বা চক্রাকার অর্থনীতি অনুসরণ করতে হবে। উৎস পর্যায়ে আবর্জনা আলাদা করতে হবে, যা সরকারের একটি নীতি। আমরা একটি আইন করতে যাচ্ছি যাতে প্রত্যেক বাসিন্দা অবশ্যই তাদের আবর্জনা ঘরে আলাদা করে রাখেন। আপনাকে অবশ্যই কাগজ, প্লাস্টিক, ধাতব পদার্থ এবং খাদ্যজাত বর্জ্য আলাদা করতে হবে। বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, যা লেগোসের বাসে জ্বালানি হিসেবে ব্যবহার হবে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা লওমা বাজার পরিদর্শন, সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ খতিয়ে দেখতে কর্মকর্তাদের নিয়োজিত করেছেন। এই নারী বেসরকারি কন্ট্রাক্টর বা পিএসপি অপারেটরের আবর্জনা সংগ্রহ কার্যক্রম নিয়ে তার অভিযোগ জানাচ্ছেন। আপনি দেখতে পেয়েছেন বাজারে নারীরা অভিযোগ জানাচ্ছে। আমরা তাদেরকে অভিযোগ জানানোর জন্য এয়ারটেলের একটি লাইন দিয়েছি, যার মাধ্যমে তারা কোনো খরচ ছাড়াই তাদের ক্ষোভ জানাতে পারেন। লওমাতে সারা দেশের পিএসপি সমন্বয়কদের সংযোগ আছে। যেখানে পিএসপি অপারেটররা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না, সেখানে কল করে আমরা নির্দেশ দিতে পারি। কিছু এলাকায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। লওমা 2022 সালে নতুন রিসাইক্লিং ব্যবস্থা এবং চিপ লাগানো আবর্জনা ফেলার বিন চালু করেছে। আইন অনুযায়ী এই বিন কিনতে এবং আবর্জনা সংগ্রহের খরচ দিতে বাসিন্দারা বাধ্য, কিন্তু $50 এক একটি বিন অনেকেরই সামর্থ্যের বাইরে। আবর্জনা সংগ্রহে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। এরই মধ্যে দৌড়বিদেরা তাদের ম্যারাথন শেষ করেছেন। দৌড়ানোর সময় যে তথ্য তারা সংগ্রহ করেছেন তাতে কিছু এলাকার মাত্রাতিরিক্ত দূষণের চিত্র পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন, শুরু করার পর এটি মাঝারি থেকে লাল মাত্রার দিকে চলে গেছে। কিছু পয়েন্টে সেটি হলুদে নেমে এসেছে। ইলাসে এবং মাকোকা এলাকা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, সেই চিত্র এখানে দেখা যাচ্ছে। লেগোসের পরিবেশ সুরক্ষা সংস্থার কাছে তারা এই উপাত্ত উপস্থাপন করে এবং কিভাবে পরিস্থিতি বদলানো যায় সে বিষয়ে নিজেদের ভাবনাও বিনিময় করেন। ধীরে উন্নতি হলেও বায়ুর মান নিয়ে সচেতনতা লেগোসের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি সতেজ সবুজ শহর কেমন হতে পারে তার অনেক উদাহরণ পাওয়া যাবে ইউরোপে, যেখানে কোথাও কোথাও পরিবেশ দূষণ বাড়েনি বরং কমেছে। যেমন জার্মানির শহর বার্লিন একটি পৃথিবীর সবুজতম শহর, তবে চ্যালেঞ্জও আছে। মেপল গাছটি উটে বিয়নহফের বাগানের সবশেষ সংযোজন। বার্লিনের পশ্চিমাঞ্চলের শহর স্পান্ডাওয়ে এই গাছ প্রচুর পোকামাকড় ও পাখিকে আশ্রয় দেয়। নগর জলবায়ু বৃক্ষ নামে একটি প্রকল্পের অধীনে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে গাছটি উপহার পেয়েছিলেন তিনি। আমার মনে হয়েছিল গাছটি বাগানটিকে আরো সবুজ করে তুলতে পারে। সেই সঙ্গে নগর জলবায়ু বৃক্ষের ভাবনাটিও পছন্দ হয়েছিল। এখানে এটি নতুন ঠিকানা পাবে। আমরা তাই গাছের জন্য আবেদনের সিদ্ধান্ত নিই, কারণ বাগানে এ ধরনের কোনো গাছ থাকা আমাদের জন্য আনন্দের ব্যাপার হবে। নগর জলবায়ু বৃক্ষ প্রকল্পটি 3 বছরে পা রেখেছে। 3 দিনে প্রকল্পের গাড়ি চালক স্পান্ডাওয়ের আশেপাশে 70টিরও বেশি গাছ বিলি করেছেন। কাজটি কঠিন। জমির মালিক এবং যত্ন নেয়ার বিষয়ে দায়বদ্ধ যে কেউ এই প্রকল্প থেকে গাছ পেতে আবেদন করতে পারেন। ব্যক্তি ছাড়াও স্কুল, স্পোর্টস ক্লাব কিংবা কোম্পানিগুলোর জন্যও আবেদনের সুযোগ রয়েছে। উদ্যানতত্ত্ব প্রকৌশলী বিয়াটে রিজমানের মাথা থেকে এই ভাবনাটি এসেছিল। গত 150 বছরে বার্লিনের তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে, যা নিয়ে তিনি চিন্তিত।
নতুন করে গাছ লাগানো অনেক গুরুত্বপূর্ণ। গাছ জীবনযাত্রার মান উন্নত করে, বিশেষ করে শহরে। গাছ ছায়া দেয় এবং শীতল রাখে, পাখি এবং পোকামাকড়ের জন্য বাসস্থানের যোগান দেয়। বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে উত্তাপ দূর করতে গাছেরা সত্যিই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে শহরগুলোতে মাত্র 2% জমি থাকলেও প্রায় 1000 কোটি গাছ আছে। গাছেদের প্রতি 6টি প্রজাতির একটির খোঁজ মিলবে নগর এলাকাতে, কিন্তু খরা, সড়ক বা ভবন নির্মাণ সহ নানা কারণে এসব গাছ টিকে থাকতে পারছে না। বার্লিনের উত্তরে একটি বৃক্ষরোপণ সংস্থার স্বেচ্ছাসেবকদের দল অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমেছেন। পয়ঃবর্জ্য ফেলার পরিত্যক্ত একটি মাঠে তারা গত 10 বছর ধরে গাছ লাগিয়ে আসছেন। মাইক রাটস স্থানীয় বন কর্মকর্তা। তিনি এখানে নিয়মিত আসেন এবং মাটির মানের অবনমন থেকে শুরু করে নানা বিষয়ে তার অভিজ্ঞতা বিনিময় করেন। 19 শতকে এই এলাকাটিকে উত্তর বার্লিনের পয়ঃবর্জ্য ফেলার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়। 100 বছরের বেশি সময় ধরে এটি এই কাজেই ব্যবহৃত হয়েছে। এখানে এখনও ক্যাডমিয়াম, সীসা, তামা ও জিঙ্ক দূষণের চিহ্ন রয়েছে। আপনি যদি পয়ঃবর্জ্যের এই পুরনো জমির মধ্য দিয়ে হাঁটেন, পুরোপুরি বিরান ভূমি দেখতে পাবেন, যেখানে কোনো ঘাসও জন্মায় না। অতিরিক্ত বর্জ্যের জন্যই এমনটা হয়েছে, যদিও সবথেকে বড় সমস্যা হলো জল ধারণের ক্ষমতা। এখানে রোপণ করা গাছ ও গুল্মকে কঠিন পরিবেশের সঙ্গে মানানসই হতে হবে। গোট ওয়েলো, ইউরোপিয়ান হোয়াইট এলম ও চেকার গাছ অল্প পানিতেও টিকে থাকতে পারে। রোপণের আগে গাছের শেকড় পুষ্টি সমৃদ্ধ শৈবাল দ্রবণে ভিজিয়ে নেওয়া হয়। কিন্তু চারা গাছগুলোর ঠিকঠাক বেড়ে ওঠার জন্য এটাই যথেষ্ট নয়। আমরা গাছগুলিকে 3 বছর ধরে পর্যবেক্ষণ করি। অনেক সময় গ্রীষ্মের সাভানা অঞ্চলের মতো লম্বা ঘাস জন্মে, ফলে চারা গাছ ছায়ায় ঢেকে যায় এবং পানির জন্য সেগুলোকে প্রতিযোগিতা করতে হয়। এজন্য আমরা সেগুলো কেটে ফেলি। বনকর্মীরা বড় ট্যাঙ্কে করে পানি এনে আমাদের সাহায্য করে। আমরা তারপর কয়েকটি দলে ভাগ হয়ে বেরিয়ে পড়ি। পানির পাত্র নিয়ে এভাবে ঘুরে বেড়ানো দেখতে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই পরিশ্রমের ফল রয়েছে। উটে বের্নহফের উদ্যানে এই ফিল্ড মেপল গাছটি উপযুক্ত জায়গা পেয়েছে। প্রথম 3 বছরের কঠিন সময় পার হয়েছে, সুতরাং এখন এটি বিপদমুক্ত। সব ঠিকঠাক থাকলে ভবিষ্যতের 200টি গ্রীষ্ম পার করবে গাছটি। কি মনে হচ্ছে, একটা শহরকে সবুজ করে গড়ে তোলা আর তা ধরে রাখা খুব কঠিন? একজন নাগরিক হিসেবে আমাদের কি ভূমিকা রয়েছে? এই প্রশ্ন রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।